হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম, অর্থাৎ ইতিহাসের যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে সেইগুলোই কিন্তু আমরা শুরু করেছিলাম। তার কিছুটা পার্ট আমি গত ক্লাসে করেছিলাম, যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। আর আজকে আর একটা পার্ট, অর্থাৎ এই পার্টে আমি টোটালটাই কমপ্লিট করছি। তো এই দুটো পার্ট তোমরা কমপ্লিট করলে কিন্তু বুঝে যাবে, একটা আইডিয়া পেয়ে যাবে কেমন টাইপের কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে আসছে। ক্লিয়ার? তো চলো দেখে নেওয়া যাক। 2006 সাল কিন্তু আমরা লাস্ট কমপ্লিট করেছিলাম। 2005 সালের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা দেখব। দেখো, প্রথম যে কোশ্চেনটা রেখেছে 1921 সালে 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়, অর্থাৎ কোন রাজ্যে মোপলা বিদ্রোহ শুরু হয়, এই কোশ্চেনটা কিন্তু রেখেছে। এখন দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে যে মোপলা বিদ্রোহ আমরা জানি কেরলে হয়েছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রেভুলেশন বা মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট, এই মুভমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। ক্লিয়ার? এটা তোমরা রেডি করবে। এই যে কেরলার, এখানে তোমাদের একটা এক্সট্রা পয়েন্ট অবশ্যই তোমাদেরকে জানা প্রয়োজন যে ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ, এটা মনে রাখবে, প্রথম জাতিগত বিদ্রোহ ছিল কিন্তু মোপলা বিদ্রোহ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদ পরিবর্তন করেছিলেন? এটা তোমরা নিশ্চয়ই জানো অনেকেই, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। দেখো, মোহাম্মদ বিন তুগলককে কি বলা হতো? আমরা আরো একটা জেনেছি, সেটা হচ্ছে পাগলা রাজা বলা হতো, তাই না? পাগলা রাজা। আচ্ছা, আর একটা কি করেছিলেন তিনি? কিন্তু আর একটা বিষয় কিন্তু তিনি প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে টোকেন কারেন্সি। ক্লিয়ার? এই এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। টোকেন কারেন্সি কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, 16 নাম্বারের কোশ্চেন। কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? তাই তো, এটাই আমাদের জানতে চেয়েছে। অর্থাৎ এখানে নেই বলেছে, ভালো করে দেখো। যদি নেই বলে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবশ্যই লাহোরে কিন্তু আকবরের কোনো স্থাপত্য নিদর্শন নেই। ক্লিয়ার? এবার আকবর সম্বন্ধে তোমার দেখো, আগ্রাতে কি আছে ভালো করে বোঝো। আগ্রাতে যদি আমরা দেখি তাহলে কি আছে? ফোর্ট। আগ্রাতে আছে ফোর্ট, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। আচ্ছা, ফতেপুরিতে কি আছে? ফতেপুরতে কি আছে না, তার নিদর্শন হিসেবে বুলন্দ দরওয়াজা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুলন্দ দরওয়াজা কোথায় আছে, এটা কিন্তু আমাদের কোশ্চেন হয়। ক্লিয়ার? বা যেটাকে আমরা বলতে পারি পাঁচমহল। ক্লিয়ার? আর কি আছে? দিল্লিতে তো বিভিন্ন মনুমেন্ট আছে, দিল্লিতে অসংখ্য মনুমেন্ট আছে। ঠিক আছে, এটা কি আছে না, দিল্লিতে আছে কি মনুমেন্ট। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন 23। যথাক্রমে রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন? দেখো, রাজতরঙ্গিনী কে লিখেছিলেন না, সেটা লিখেছিলেন কলহন। এখান থেকে আমরা কি কাশ্মীরের ইতিহাস জানতে পারি, তাই তো? কি হচ্ছে না, কাশ্মীরের ইতিহাস কিন্তু জানতে পারছি। কাশ্মীরের ইতিহাস জানতে পারছি এখান থেকে। আর হর্ষচরিত যিনি লিখেছেন তিনি হচ্ছেন কি বাণভট্ট।
এটা মাথায় রাখবে। দেখো কুমার কুমার পাল চরিত, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ। কুমার পাল চরিত এর রচয়িতা হচ্ছে হেমচন্দ্র, অর্থাৎ কে বুকস অ্যান্ড অথর, এটা কিন্তু মনে রাখতে হবে, এনসিয়েন্ট ইন্ডিয়াতে বুকস অ্যান্ড অথর। আর হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত এর রচয়িতা হলো বিলহন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই আছে। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আর একটা মনে রাখবে, এর যে আর একটা বই লেখা আছে ধর্ম, আমি বলে দিচ্ছি, এটা লিখে রাখো, ধর্ম কেন্দ্র বিজয়। ধর্ম কেন্দ্র বিজয়। ক্লিয়ার? এগুলো তোমরা আস্তে আস্তে প্রত্যেকে নোট ডাউন করে নাও। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত? দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর যে অ্যান্সারটা আমরা অনেকেই জানি, কিন্তু তার যে আরো একটা নাম ছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা কি ছিল না, মিন্টো, মল্লে মিন্টো কিন্তু আইন ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখানে কি বলা হয়েছিল এটার সম্বন্ধে তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। এখানে যেটা বলা হয়েছিল, কি বলা হয়েছিল, মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক সেপারেট ইলেকট্রন, এখানে মনে রাখবে সেপারেট ইলেকট্রন, অর্থাৎ মুসলিমদের জন্য পৃথক কিন্তু ভোটের ব্যবস্থা করা হয়েছিল। ক্লিয়ার? এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, কোন সম্রাটের দরবারি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? কোন আবুল, অর্থাৎ আবুল ফজল কার সভাকবি ছিলেন? অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা। আকবর। দেখো আকবর কিন্তু আকবরের যে মানে আকবরের টাইম পিরিয়ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু বহু কোশ্চেন আমাদের এসেছিল। এবং আবুল ফজলের লেখা যে বইগুলো, আবুল ফজলের যে লেখা বইগুলো, সেগুলো তোমরা একটু জেনে নাও। সেটা হচ্ছে আকবরনামা, আকবরনামা, আর একটা কি ছিল, আইনি আকবরী, আইন ই আকবরী, আইনি আকবরী। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এই সমস্ত এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা প্রত্যেকে নোট ডাউন করবে। পরবর্তী কোশ্চেন, বুদ্ধের আসল নাম কি? দেখো বুদ্ধের আসল নাম হচ্ছে কি, সিদ্ধার্থ, তাই তো? এবার এখানে এক্সট্রা ইনফরমেশন দেখো, বুদ্ধদেবের জন্মের সময় নাম রাখা হয় সিদ্ধার্থ। কখন না, যখন বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। পরে দেখো বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী। ক্লিয়ার? তথাগত বা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তাহলে বোধি জ্ঞান লাভের পরে বুদ্ধ বা জ্ঞানী নাম হয়েছিল, বা তথাগত। তথাগত শব্দের অর্থ কি, যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছিলেন। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো বিষয়টা? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 62 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, ভারতীয় হিন্দু রাজাদের উপরে সত্যবিলোপ নীতি আরোপিত করেন। দেখো আমরা এই কোশ্চেনটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও দেখেছি, তাই না? তাহলে এটা কে করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। এবার এখান থেকে তোমাদের কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে হবে। যে আমি বলেছিলাম যে সমস্ত ভাইসরয় বা গভর্নর এসেছিলেন, এই তাদের সময় কে কি করেছিল এটা আমাদের জানা প্রয়োজন। দেখো তিনি এই যে সত্যবিলোপ নীতি আরোপিত করে যে সমস্ত রাজ্য দখল করেছিল, অবশ্যই তোমরা মনে রেখো, একটা হচ্ছে সাতারা। আমি তোমাদের ডেটটাও বলে দিচ্ছি, এই টাইমটাও বলে দিচ্ছি, কারণ যেহেতু এখন কোশ্চেন কিন্তু অনেক ডিপ কোশ্চেন হচ্ছে। তারপর এসেছিল কি না, সম্বলপুর,
কত 1849 সম্বলপুর, আমি মুখে বলছি, তোমরা কিন্তু তারপরে হচ্ছে পুরোটাই লিখবে। জয়পুর, জয়পুর না কত সালে এটা হয়েছিল, এটাও 1849 সালে তিনি অধিকার করে নিয়েছিলেন। তারপর হচ্ছে ভগৎ, ভগৎ হচ্ছে কত 50 সালে। কারণ আমাদের কোশ্চেন হতে পারে কোনটা তিনি অ্যাকোয়ার করেছিলেন কত সালে। উদয়পুর, উদয়পুর করেছিলেন কত সালে, উদয়পুর করেছিলেন 52, ঠিক আছে। ঝাঁসিও তিনি করেছিলেন, ঝাঁসি মনে রাখবে, ঝাঁসি 1853 সালে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ঝাঁসিটা আমাদের জন্য, তোমরা জানো। নাগপুর, অর্থাৎ কে কোথার থেকে, এটা কেন ইম্পর্টেন্ট বলছি, যে বিদ্রোহ হয়েছিল আমাদের, মহাবিদ্রোহ হয়েছিল, কে কোথার থেকে রোল প্লে করেছিল সেটা কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজন। তারপর অযোধ্যা, অযোধ্যা কে করেছিল না, অযোধ্যা এটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 1856। দেখো 1856 এটা মনে রাখতে হবে এই কারণে, কুশাসনের, খুব শাসনের অজুহাত দেখিয়েছিল, অজুহাত, এটা হচ্ছে কুশাসনের অজুহাত দেখিয়ে কিন্তু এটা দখল করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই অযোধ্যার বিষয়টা, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হলো, নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হলো হচ্ছে কি, শিখ হত্যাকাণ্ডকে কিন্তু নিয়ে এই নানাবতী কমিশন কিন্তু করা হয়েছিল, ক্লিয়ার। তাহলে আমরা 2004 সালের কিন্তু পুরো বিষয়টা, 5 সালের পুরো বিষয়টা কমপ্লিট করলাম। এবার আমরা 2004 সালের যে কোশ্চেন গুলো আমাদের এক্সামে এসেছিল আমরা সেইগুলো দেখব, ক্লিয়ার। দেখো এখানে যে কোশ্চেনটা বলছে, তানসেনের আদি নাম কি, তানসেন, ক্লিয়ার। তানসেনের আদি নাম হচ্ছে কি, রামতনু পান্ডে, ক্লিয়ার। আচ্ছা, গীত গোবিন্দ কে রচনা করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজার যে সভাকবি ছিলেন, সভাকবি, এবং তাদের যে নিকনেম সেটাও কিন্তু আমাদের প্রয়োজন, ক্লিয়ার। আচ্ছা, গীত গোবিন্দ শুধু সভাকবি বলে নয়, নিকনেম সমস্ত, সেটা রাজা হতে পারে, কবি হতে পারে, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তারপরে বলছে গীত গোবিন্দ রচনা করেছিল কে, জয়দেব। পরের কোশ্চেন, তৃতীয় ইং মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা সকল নেতাদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন করেছিল, তাহলে এটা কি না, মারাঠা সম্রাট কিন্তু পেশোয়া, তিনি একটা শক্তিশালী সংগঠন করেছিলেন অন্যান্য নেতাদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তী কোশ্চেন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অর্থাৎ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, কোন সংস্কৃত নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা দুটি চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায়, মনে রাখবে ক্যারেক্টার, ক্যারেক্টার বা চরিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন বই থেকে বা কার লেখা থেকে কোন চরিত্র আমরা জানতে পারি, এটা হচ্ছে মৃচ্ছকটিকা, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। দেখো পলাশির যুদ্ধ তো ছিলই অবশ্যই, তারপরে তোমার হচ্ছে বক্সারের যুদ্ধ, অর্থাৎ 1764, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। কেন ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমেই ইংরেজরা কিন্তু আমাদের ভারতবর্ষে অবাধে সবকিছু করতে শুরু করেছিল, ক্লিয়ার। চলো পরবর্তী কোণে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, ভারত সভা প্রতিষ্ঠাতা কে করেছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, জাতকের গল্পগুলি, আমি এখানে বলেছিলাম যে বিভিন্ন সভা সমিতিগুলো হয়েছিল, সভা বা সমিতি, যে সভা সমিতিগুলো হয়েছিল সেটা কারা উদ্যোগ নিয়ে করেছিলেন সেটা কিন্তু আমাদের জানতে হবে। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা, অর্থাৎ জাতকের যে গল্প সেটা কিন্তু পালি ভাষায় লেখা,
মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু নদের তীরে এসে পৌঁছেছিলেন? চেঙ্গিস খান। তা চেঙ্গিস খান যখন তোমার সিন্ধু নদে এসে পৌঁছায় তখন আমাদের ভারতবর্ষের সুলতান কে ছিলেন? সেটা ছিলেন ইলতুৎমিশ। পরবর্তী কোশ্চেন, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু মনে রাখতে হবে, গিয়াসউদ্দিন বলওয়ান। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়েছিল? দেখো আমি এই আগের ক্লাসেই বলেছিলাম যে গৌতম বুদ্ধ এবং মহাবীর এটাকে তোমরা দুটো কম্পেয়ার করে পড়বে, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় মৃত্যু হয়েছিল, ঠিক আছে, বা তার সময়ে তাদের সময়ে কি ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু কম্পেয়ার করে পড়লে তোমাদের মনে থাকবে, না হলে গুলিয়ে যাবে। তাহলে হচ্ছে কি পাবা নগরী। ক্লিয়ার? আনুমানিক এক্সট্রা ইনফরমেশন দেখো, আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম নামক স্থানে মহাবীরের জন্মস্থানটা তাহলে আমরা জেনে গেলাম। আর একটা কোশ্চেন, 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহ কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন, অর্থাৎ ফাস্টিং এর জন্য তিনি কি হচ্ছে মারা গিয়েছিলেন। সেটা হচ্ছে কোথায় না রাজগৃহ। বয়সটা কত ছিল? 72, এবং টাইম পিরিয়ডটা ছিল কত? 468 খ্রিস্টপূর্বাব্দ। ক্লিয়ার? এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা 2004 সালের কোশ্চেনটা দেখলাম, এবার 2003 সালের কোশ্চেনটা আমরা দেখি। দেখো 2003 সালের কোশ্চেন যেটা বলছে, সালের যে কোশ্চেনটা বলছে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সেই আবার ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, বুকস অ্যান্ড অথর। দেখো আমি এটাকে দুটো ভাগের কয়েকটা ভাগে ভাগ করতে বলেছি, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে বর্তমান। এই তিনটে ভাগে ভাগ করে বুকস অ্যান্ড অথর গুলো তোমরা করবে কম্পেয়ার করে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে হরিসেন। কাবুলিয়াত ও পাট্টা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাবুলিয়াত এবং পাট্টা কে প্রচলন করেছিলেন? শেরশাহ। তানসেনের আসল নাম, দেখো কোশ্চেনটা রিপিট হয়েছে, রামতনু পান্ডে। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? সিন্ধু সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগ। ক্লিয়ার? তাম্র ব্রোঞ্জ যুগ। তাহলে দেখো আমরা প্রস্তর যুগ পেয়েছি, প্রস্তর যুগকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি, প্রাচীন, মধ্য, আর হচ্ছে নব্য। ক্লিয়ার? এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে তাম্র প্রস্তর, ঠিক আছে। এরপরে সব আস্তে আস্তে তোমরা আসে বিভিন্ন তোমার এগুলো, তারপরে পরবর্তীতে লোহা আবিষ্কার হয়েছে। লোহা, এখানে প্রশ্ন হয় যে লোহার আবিষ্কার কারা জানতো না, এটাও কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সিন্ধুরা, কেন এই সময় কিন্তু তামার তোমার হয়েছিল। গুপ্ত যুগকে ভারতবর্ষের সুবর্ণ যুগ বলা হয়। ভারতবর্ষের সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয়? মনে রাখবে এটা হচ্ছে গুপ্ত যুগ। হিন্দু পাদপাতশাহীর প্রচারক কে ছিলেন? এটা মনে রাখবে, প্রথম বাজিরাও। দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? বিভিন্ন করের মধ্যে যে জিজিয়া কর ছিল, সেই জিজিয়া করটা দিল্লির প্রবর্তন করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন, দেখো কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছিলেন এটা বলতে হবে, সেটা হচ্ছে ইলতুৎমিশ। 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? 1946 সালে যে সংবিধান সভা হয়েছিল তার প্রথম সভাপতি, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? বুদ্ধচরিত, দেখো আবার সেই বুকস অ্যান্ড অথর থেকে এসেছে। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত লেখা কিন্তু অশ্ব ঘোষের। ক্লিয়ার? তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারছো।
চলো নেক্সট আমরা দেখে নেই ভূগোলের কোশ্চেন গুলো। পরবর্তীতে আমরা করব 2002 সালে মিসলেনিয়াসের যে কোশ্চেন গুলো এসেছিল সেইগুলো আমরা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করার চেষ্টা করো। কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? দেখো এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো বিজয়নগর। এবং কৃষ্ণদেব রায় কিন্তু এনার এই টাইম পিরিয়ডটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কৃষ্ণদেব রায়ের এই টাইম পিরিয়ডটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানকার আমরা প্রথমত বলি তিনি যে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। ফার্স্ট পয়েন্ট, শ্রেষ্ঠ রাজা, তিনি বিজয়নগর রাজ্যের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন। ক্লিয়ার? এটা একটা জানতে পারলাম। এখানে কিন্তু একটা ঘটনা ঘটতো জানো তো, সেটা হচ্ছে বিজয়নগর ভার্সেস বাহমনি। বাহমনি না, এদের মধ্যে মেন যুদ্ধের যে কারণটা ছিল সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে রায়চুর দোয়াব অঞ্চল। অর্থাৎ এই জায়গাটা ছিল খুব উর্বর, এই জায়গাটা ছিল খুব উর্বর। কোন ঘটনাকে কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল? স্বদেশী এবং বয়কট আন্দোলন, সেটা হচ্ছে অবশ্যই বঙ্গভঙ্গ। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলনটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা হয়েছিল। এবার দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, এটার কারণে কিন্তু একটা তোমার এরপরে একটা সুরাট অধিবেশন হয়। কেন সুরাট অধিবেশনটা প্রয়োজন? সুরাট অধিবেশন, দেখো এই সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। যে সমস্ত অধিবেশন হয়েছিল তার থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু ছিল সুরাট অধিবেশন। এর প্রেসিডেন্ট কে ছিলেন? রাস বিহারী বোস। রাস বিহারী রাস বিহারী বোস কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, এখানে চরমপন্থী, এটা মাথায় রাখতে হবে, চরমপন্থী ভার্সেস নরমপন্থী, এটাই কিন্তু হয়েছিল। ক্লিয়ার? নরমপন্থী, চরমপন্থী এবং নরমপন্থী কিন্তু এটা ভাগ হয়েছিল এই সুরাট অধিবেশনে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, মুসলিম লীগ গঠিত হয়। মুসলিম লীগ গঠিত হয় তোমরা জানো নিশ্চয়ই 1906 সালে। এখন এই মুসলিম লীগ যে গঠিত হয় এখান থেকে তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে। মুসলিম লীগ যে হয়েছিল সেখানে মূলত দুটো ব্যক্তি খুব ফেমাস, সেটা হচ্ছে সলি মোল্লাহ আর হচ্ছে কি না আগা খান। এরা কি করেছিল না, এরা কিন্তু ঢাকায় 1906 সালের কোথায় ঢাকায় ঢাকায় কিন্তু এদের নেতৃত্বে কি হয়েছিল, মুসলিম লীগ গঠন করা হয়েছিল। ঢাকায় এদের নেতৃত্বে কিন্তু এই মুসলিম লীগটা গঠন করা হয়েছিল। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, বিক্রম ও বিক্রমোর্বশী রচয়িতা কে? বিক্রমোর্বশী রচয়িতা কে? দেখো আমি বলেছি তোমাদের যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে কিন্তু বুকস অ্যান্ড অথর ভালো করে দেখো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কালিদাস। দেখো এখানে আমি তোমাদের আবার রিমাইন্ড করে দেই, এই যে কালিদাস লিখেছিল, এই যে বাণভট্ট যেটা লিখেছিল সেটা হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত, ক্লিয়ার? এটা মনে রাখবে। আচ্ছা, আর শূদ্রকের লেখা কি? এই শূদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছকটিকম। ক্লিয়ার? আর ভবভূতির লেখা যে বইটার নাম সেটা হচ্ছে মালতী মাধব। মনে রাখবে, মালতী মাধব। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, ধৈ কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন রাজার যে সভাকবি ছিলেন
এটাও কিন্তু আমাদের এখান থেকে খুব কোশ্চেন আসে এবং এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, তাই তো? তবে মনে রাখবে, ধৈর্যের যে শ্রেষ্ঠ, এই রক্ষণশীলের যে শ্রেষ্ঠ সভাকবি ছিলেন তার নাম হচ্ছে জয়দেব। জয়দেব। এবং তার লেখা একটা বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ। আর ধৈর যে বইটা লিখেছিল তার নাম অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও, পবনদূত। দেখো, আমি যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আমি তো বলছি তোমাদের ইতিহাসের কমন তোমরা পাবেই, আমি যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সেগুলো তোমরা থেকে নিয়ে রাখো, নোট ডাউন করে রাখো। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? টোডরমল অর্থাৎ বিভিন্ন যে রাজস্ব ব্যবস্থা হয়েছিল সেই জায়গাটায় মানে টোডরমল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে এখানে মনে রাখবে যে টোডরমল যেটা করেছিল সেটা হচ্ছে দহশালা। আমি আরো, টোডরমল যেটা করেছিল সেটা হচ্ছে কি জাপ্তি প্রথা। আর একটা কি করেছিল? জাপ্তি প্রথা। ক্লিয়ার? জাপ্তি কিন্তু করেছিলেন এই সমস্তগুলো। আর একটা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে নাও, সেটা হচ্ছে ইলতুৎমিশ কি করেছিল না, ইলতুৎমিশ যেটা করেছিল সেটা হচ্ছে ইক্তা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। ক্লিয়ার? আর আকবর করেছিলেন কি? আকবর করেছিলেন মনসবদারি। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার সভায় উপস্থিত ছিলেন? গ্রিক রাজদূত মেগাস্থিনিস খুব ইম্পর্টেন্ট। মেগাস্থিনিস অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি কিন্তু উপস্থিত ছিলেন, আর তার লেখা যে বিখ্যাত বই ছিল সেটার নাম হচ্ছে ইন্ডিকা। তার লেখা বিখ্যাত বই ছিল ইন্ডিকা। পরবর্তী কোশ্চেনটা দেখো, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতাব্দীতে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটু আগে একটু বলছিলাম যে অ্যাকচুয়ালি যদি দেখি এক্সাক্ট তাহলে 1486 সালে জন্মগ্রহণ কিন্তু তিনি করেছিলেন। চলো পরবর্তী কোশ্চেন, মূল্য নিয়ন্ত্রণ প্রচলন করে, মূল্য নিয়ন্ত্রণ নীতি সেটা হচ্ছে কি না আলাউদ্দিন খলজি। কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কোশ্চেন কিন্তু এর আগেও রিপিট হয়েছিল। তবে এখানে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তিনি কিন্তু প্রথম সুলতান। দক্ষিণ ভারত অভিযান খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারত অভিযান। কেন লিখলাম এটা দক্ষিণ ভারত অভিযান? প্রথম সুলতান হিসেবে কিন্তু তিনি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল কি? সেটা হচ্ছে তারা তো ঘোড়ার ব্যবহার জানতো না, এছাড়া জানতো নাকি লোহা এবং ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না। ক্লিয়ার? তাহলে আমরা 2 সালের কোশ্চেনটা কমপ্লিট করলাম এবং 2001 সালের কোশ্চেনটা আমরা দেখব। তোমরা দেখো, আমি যেভাবে তোমাদেরকে বিষয়গুলো রিপ্রেজেন্ট করছি এবং যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি বা যে টপিক গুলো তোমাদেরকে রেডি করতে বলছি, আশা করি সেই সব জায়গা থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই। ক্লিয়ার? তো তোমরা সেইভাবে একদম নিজেদেরকে প্রস্তুত করো। পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লির কোন ঐতিহাসিক স্মৃতিসৌধ লস্করে তৈবার
লস্করে তৈবার আত্মঘাতী বাহিনীর আক্রমণে দুজন সৈনিক এবং একজন অসামরিক নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর সংবাদের শিরোনাম এসেছিল। এটা কিন্তু দেখো কোশ্চেনটা কিন্তু একটু ডিপ কোশ্চেন করেছে, তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে লালকেল্লা। না, এই লালকেল্লাই লস্করি তৈবার আত্মঘাতী আক্রমণের পর কিন্তু এটা সংবাদ শিরোনামে এসেছিল। পরবর্তী কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিবাজিটা কিন্তু আমাদের ইতিহাসের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রায়গড়। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত, এটা তোমরা জেনে রাখো, ১৬৭৪ সালে। আর শিবাজি মারা যাচ্ছে কত, ১৬৮০ সালে। রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হন? অর্থাৎ যুদ্ধটা হয়েছিল ১৫৭৬ সালে, এটাও বলে দিয়েছে। অর্থাৎ সেটা ছিল হলদিঘাটের যুদ্ধে কিন্তু রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হয়েছিলেন। দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কৃত করতেন? কবি জয়দেব অবশ্যই মনে রাখবে লক্ষণ সেন। লক্ষণ সেনের কিন্তু রাজসভা তিনি অলঙ্কৃত করতেন। দেখো, ধয়ী এবং জয়ী হলেন লক্ষণ সেনের সভাকবি। গীত গোবিন্দ রচয়িতা ছিলেন কিন্তু জয়দেব। আর ধয়ী একটু আগেই বলেছি পবনদূত, তাই না? দেখো সব কিন্তু রিপিট হচ্ছে, তাহলে বুঝতে হবে কোন টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছিল ১৫২৬ সালে। না, কার কার সঙ্গে হয়েছিল মনে রাখবে, এখানে বাবর আর ইব্রাহিম লোদি। বাবর কি করেছিল, ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করেছিল। আর দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল পানিপথের ১৫৫৬ সালে, সেটা কার, আকবর এর সঙ্গে হিমু, এবং আকবর হিমুকে কিন্তু পরাজিত করেছিল। তৃতীয় যেটা হয়েছিল ১৭৬১ সালে, সেটা হচ্ছে কি আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের, আহমদ শাহ আবদালি কি করেছিল, মারাঠাদের কিন্তু পরাজিত করেছিল। এই ইম্পর্টেন্ট, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন যেটা বলছে, বন্দে মাতারম গানটি প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন? দেখো, জাতীয় কংগ্রেসের যতগুলো অধিবেশন আছে, সেই অধিবেশনের যে ইম্পর্টেন্ট কিছু কিছু না ঘটেছিল, সেইগুলো তোমাদের কিন্তু নোট ডাউন করতে হবে। দেখো এখানে হচ্ছে কি না, ১৮৯৬ সালে, এখান থেকে আমরা এক্সট্রা ইনফরমেশন দেখে নেই। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ১৮৮২ সালে প্রকাশিত বন্দে মাতরম গানটি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বন্দে মাতরম গানটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন ১৯৮৬ কলকাতা অধিবেশন ছিল, গাওয়া হয়। তখন সভাপতি ছিলেন রহমাতুল্লাহ সাহানি। ক্লিয়ার? অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেলাম। আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী, এই আনন্দমঠ উপন্যাসে মূলত সন্ন্যাসী বিদ্রোহের কথা কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। সাঁওতাল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ ১৮৫৫ সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? বিভিন্ন যে যুদ্ধ এগুলো কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। না, বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত, ১৭৬৪ সালে। আমি একটু আগেই বলছিলাম, এখান থেকেই কিন্তু ইংরেজদের ভারতবর্ষে ঢোকার পথ একদম সুদৃঢ় হয়ে গিয়েছিল। ক্লিয়ার? অষ্টপ্রধান কি? অষ্টপ্রধান হচ্ছে কি না, শিবাজির ৮ জন যে মন্ত্রী পরিষদ, শিবাজি যে ৮ জন মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন তাদেরকে বলা হচ্ছে অষ্টপ্রধান। শিবাজি, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু পিরিয়ড শিবাজির সময়টা। কাশ্মীরের আকবর, কাশ্মীরের আকবর, এখানে আবার দেখো নিক নেম, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়। কাবুলিয়াত ও পাট্টা, দেখো এটা রিপিট হয়েছে, শেরশাহ কিন্তু প্রবর্তন করেছিলেন। প্রাচীন বাংলায় প্রথম জাতীয় রাজা ছিলেন, জাতীয় রাজা, প্রথম জাতীয় রাজা, খুব ইম্পর্টেন্ট, শশাঙ্ক। যে ভারত সম্রাট হিন্দু মুসলমান সকলেই দিল্লীশ্বর ও জগদীশ্বর বলে অভিহিত করছেন, দিল্লীশ্বর ও জগদীশ্বর বলে অভিহিত করছেন, যে হিন্দু সম্রাট তিনি ছিলেন, যে ভারত সম্রাট হিন্দু এবং মুসলমানকে দিল্লীশ্বর বা জগদীশ্বর বলেছেন, তিনি হচ্ছে আকবর। তিনি কিন্তু একটা ধর্ম প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে দিন ই ইলাহি, ইলাহি। ক্লিয়ার? ইলাহি, এটা মনে রাখবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মিনান্দার ছিলেন, মিনান্দার কে ছিলেন না ইন্দো গ্রিক রাজা।
ক্লিয়ার? এটা মনে রাখবে। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? অর্থাৎ বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলো আছে, ধর্মগ্রন্থ এইগুলোও কিন্তু তোমাদের জানতে হবে। ক্লিয়ার? বৌদ্ধদের। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে যে সকারি, সকারি উপাধি কে নিয়েছিল না? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু উপাধি ছিল সকারি। ক্লিয়ার? তাহলে কার কি উপাধি ছিল? এই যে উপাধি, প্রত্যেক তোমরা কি করবে সেখান থেকে সমস্ত কিন্তু উপাধিগুলো নিয়ে কিন্তু একটা নোটস তোমরা বানাবে। এবার দেখো 2002 সালে যে কোশ্চেন গুলো আমাদের এসেছিল, সুন্নিদের কাছে কে জিন্দা পীর? এটা আমরা অলরেডি জেনে গেছি, ঔরঙ্গজেব, রিপিটেড কোশ্চেন। আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেন? লর্ড বেন্টিং। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে যে সতীদাহ প্রথা রিলেটেড যত কোশ্চেন আছে, কত সালে কে করেছিলেন, কে সহযোগিতা করেছিলেন, রাজা রামমোহন রায়, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। পরবর্তী কোশ্চেন, যে আইহোল শিলালিপি কার, আইহোল শিলালিপি কার বর্ণনা আছে? আইহোল শিলালিপিতে আছে দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে কিন্তু বর্ণনা করা আছে। কোন গ্রন্থ কালিদাস রচিত নয়? অবশ্যই মালবিক বিক্রম, রঘুবংশ, মেঘদূত এগুলো সবই কালিদাসের, কিন্তু কাদম্বরী কার হচ্ছে? বাণভট্টের, তাই তো? আচ্ছা, পরবর্তী, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা। পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কি? সেটা হচ্ছে উডের যে ডেসপ্যাচ ছিল সেটাই কিন্তু বলা হচ্ছে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা। কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল 1690 সালে। রাজতরঙ্গিনী আমরা অলরেডি দেখেছি, কলহনের লেখা, সেখান থেকে আমরা কাশ্মীরের বিভিন্ন বিষয় জানতে পারছি। জয়দেবের লেখা বইয়ের নাম আমরা অলরেডি জেনেছি, গীত গোবিন্দ, এবং তিনি সভাকবি ছিলেন লক্ষণ সেন। আবার কে ছিলেন? তোমার ধুই, যিনি লিখেছেন পবনদূত, সেটাও আমরা দেখেছি। দেখো সব রিপিটেড হচ্ছে। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্রটি কি? এটা মনে রাখতে হবে। সংবাদপত্র, পত্র। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম, আর হচ্ছে কি সম্পাদক, সম্পাদক। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে বেঙ্গল গেজেট, ঠিক আছে, ইংরেজি ভাষায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় যদি বলা হয় তাহলে গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়েছিলেন কি? লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটির গীতিকার কে? এটা আমরা অলরেডি দেখেছি একটু আগেই। সেখান থেকে আমাদের তোমরা বুঝতে পারছো যে বন্দে মাতরম আমাদের যে সঙ্গীতটি গীতিকার ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এনার সম্বন্ধে ডিটেলস আমরা দেখেছি। তো দেখো তোমাদের কিন্তু আমি টোটাল টোটাল কিন্তু তোমাদের ইনফরমেশন দিয়েছি। এক্সট্রা ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা প্রত্যেকে নোট ডাউন করতে থাকো। আমি আশা করছি তোমরা এই পার্টগুলো করলে তোমরা কিন্তু কমন পাবে। ক্লিয়ার? পরবর্তী ক্লাসে আমরা, আজকে ইতিহাস তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে শুরু করব, পাশাপাশি ম্যাথ ও জিআইটা আমরা শুরু করব, কথা দিচ্ছি। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।